স্বাগত ৭১ জার্নালের প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। দর্শক, আপনারা জানেন ৭১ জার্নালের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান, এখানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। জানিয়ে দিই, আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পাবেন তার প্রধান প্রধান শিরোনামগুলো, সাথে থাকে সার্বক্ষণিক আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলা ভিশনের প্রধান মোস্তফা ফিরোজ এবং অর্থনীতি বিশ্লেষক জনাব আশিকুর রহমান। আপনাদের দুজনকে ৭১ জার্নালে স্বাগত জানাই। শুরুটা একটু করতে চাই একটি ইতিবাচক খবর দিয়ে, সেটি হচ্ছে যে আমাদের ক্রিকেট অঙ্গনে যেটি একটি বেদনাদায়ক খবর ছিল, সেটি হচ্ছে যে আইসিসির একটি নিষেধাজ্ঞা ছিল আমাদের দুজন তারকা তাসকিন এবং আরাফাত সানির প্রতি। সেটি হচ্ছে বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে তারা একটি নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি থেকে মুক্তি পেয়েছে তাসকিন এবং আরাফাত সানি। প্রথমে আমি মোস্তফা ফিরোজ একটু আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাই, ছোট্ট করে আপনাদের দুজনের কাছ থেকেই। বেশি বিস্তারিত বলারও আসলে সেই ক্ষমতা অন্তত আমার নেই। সেটা হলো আমাদের জন্য সুখবর এই কারণে যে আমরা জানি যে মুস্তাফিজ এবার খেলতে পারছেন না, তার কাঁধে চোট থাকার কারণে। সুতরাং সেই প্রেক্ষিতে তাসকিন আর সানির এইটা নিষেধাজ্ঞাটা তুলে দেওয়াটা এটা আমাদের জন্য মানে খুবই ইতিবাচক। এবং আমরা যেহেতু আমাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু সবসময় দুর্বল, সেই ক্ষেত্রে এই বোলিং লাইন আপটা যদি আমাদের স্ট্রং হয় তাহলে আমরা সেই ঘাটতিটা পোষাতে পারবো, সেটা আমাদের জন্য সুসংবাদ। জি আশিকুর রহমান, আপনার ছোট্ট আমরা মনে করি আমি একই মত। আর ১৬ কোটি মানুষ খুব হতাশ হয়ে গিয়েছিল গত আইসিসি ওয়ার্ল্ড কাপে, এবং আজকে এই ভালো নিউজ পেয়ে সবার মুখেই একটা হাসি যে না, এই দুইটা তরুণ ছেলে যারা আমাদের দলকে অনেক কিছু দেওয়ার আছে তারা আবার আমাদের দলে ফেরত চান্স পাবে। এটা একটা ইতিবাচক। এই যে খুশির খবর, এটি আসলে আমাদের আগামী দিনে আরো কতটা আশান্বিত করবে, খুশি করবে, এ বিষয়ে আমরা জানতে চেষ্টা করব আমাদের সহকর্মী দেব চৌধুরীর কাছে। দেব চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন বাইরের স্টুডিওতে। দেব চৌধুরী, এই যে খুশির খবর, এটি আসলে আমাদেরকে কতটুকু আশান্বিত করবে? কারণ আমাদের সামনে কয়েকটি আন্তর্জাতিক খেলা আছে। আমরা যতটুকু জানি যে তাসকিনের অন্তর্ভুক্তি বা দলের অন্তর্ভুক্তি প্রায় এক ধরনের নিশ্চিত। আরাফাত সানির ব্যাপারেও কতটুকু আমরা নিশ্চিত হতে পারি? কাসর ভাই, আপনার মাধ্যমে আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই ফিরোজ ভাইকে, কারণ ফিরোজ ভাই বলছিলেন যে তিনি আসলে খুব বেশি জানেন না, কিন্তু তার কথা শুনে মনে হলো তিনি যথেষ্ট খোঁজ খবর রাখার চেষ্টা করেন অন্তত। থ্যাঙ্কস ফিরোজ ভাই, মানে একজন স্পোর্টস রিপোর্টার হিসেবে আমার খুব ভালো লেগেছে যে আপনি মানে ব্যাপারটা মাথায় রেখেছেন। তো আলটিমেটলি আপনি যে কোশ্চেনটা করেন যে সামির ব্যাপারটা এখন আসলে কি দেখেন, বাংলাদেশ টিমে এত বেশি প্রতিদ্বন্দ্বিতা, কেউ যদি মনে করে যে কোনো প্লেয়ার যদি মনে করে সে বাংলাদেশ টিমের জন্য একেবারে অপরিহার্য, সেটা একেবারে ভুল। আমরা যারা সাংবাদিক আছি বা ক্রীড়া সাংবাদিক আছি বা যারা দর্শক ভক্ত আছেন, তারাও যদি মনে করেন কেউ অপরিহার্য, সেটার কোনো রকম কোনো সুযোগ নেই। যেটা হচ্ছে যে 25 তারিখ থেকে যেদিন আফগানিস্তান এবং বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ মিরপুরে, ওই দিনই জাতীয় লিগের 18তম আসর শুরু হচ্ছে এবং আরাফাত সানি সেখানে খেলবেন, ঢাকা মেট্রোর হয়ে খেলবেন। তিনি যদি ভালো পারফর্ম করতে পারেন, লঙ্গার ভার্সনে তার নতুন পরিশোধিত অ্যাকশনে বোলিং করবেন, এটা তার জন্য ভালো। সেখানে পারফর্ম করলে তারপর আরো ঘরোয়া টুর্নামেন্ট আছে, সেখানে পারফর্ম করবেন। তখন নির্বাচকরা তাকে যদি জাতীয় দলের জন্য বিবেচনা করেন, অবশ্যই তিনি জাতীয় দলে আসবেন। আর তাসকিনের ব্যাপারে যেটা আপনি বলছিলেন, আসলে আপনার কথার মধ্যে আসলে উত্তরটা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে যখন কোনো ঘরোয়া টুর্নামেন্ট হয়, স্পেশালি হোম সিরিজগুলোতে, ওই দেশের পার্টিকুলার বোর্ড 14 সদস্যের টিম ঘোষণা করে থাকে। এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, এটা একটা জেনারেল প্র্যাকটিস। গতকালকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, তিন নির্বাচক যখন বিসিবি প্রেস কনফারেন্স রুমে দল ঘোষণা করলেন, আমরা একটু সারপ্রাইজ ছিলাম যে আসলে 13 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আপনি গত 1.5 বছরের ট্রেন্ড বা গত 2 বছরের ট্রেন্ড যদি দেখেন, বাংলাদেশ টিমে সবসময় 4 জন করে মিনিমাম পেসার ছিল, স্পেশালি মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে টিমের ক্যাপ্টেন হওয়ার পরে। এই স্কোয়াডটাতে 13 জনের মধ্যে 3 জন ছিলেন পেসার, মাশরাফি, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন। তাসকিনের জন্য ওই পার্টিকুলার একটা জায়গা ভ্যাকেন্ট ছিল, এবং গত রাত্রে আমরা মোটামুটি একটা খবর পেয়েছিলাম যে আজকে বাংলাদেশ সময় দুপুর 2টার মধ্যে, সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে হয়তো পজিটিভ কোনো রেজাল্টই আসবে। আজকে দুপুরের 3টার সময় বাংলাদেশ টিমের প্র্যাকটিস ছিল, যখন মাঠে আমরা গেলাম, তাসকিনের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিংবা টিমমেটদের সঙ্গে তার যে আচরণ ছিল, লাস্ট সেপ্টেম্বরের পর থেকে এখনো পর্যন্ত, আজকের দিনের আগ পর্যন্ত তাসকিনকে কখনো এতখানি স্বতঃস্ফূর্ত এবং অতখানি হাসি খুশি আপনি কি মনে করছেন এই যে নিষেধাজ্ঞা উঠে গেল, এতে এই দুজন খেলোয়াড়কে অনেক বেশি আরো মানে প্রত্যয়ী করবে এবং তারা সেটা প্রয়োগ করতে পারবেন? আপনার কাছে কি মনে হয়?
কাসর ভাই, একটা বিষয় কি, মানে খুব প্রচলিত একটা কথা আছে যে মানুষ ঠেকে শেখে। আমার বিশ্বাস যে এই যে ধাক্কাটা তারা খেলেন, এই ধাক্কাটা তাদের ইন দ্য লং রান ক্যারিয়ারের জন্য হয়তো কাজে দেবে। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি দেব চৌধুরী, সেটি হচ্ছে যে এই যে মার্চ মাসে যেটি অবৈধ অ্যাকশনের কারণে দুজনকেই আইসিসি নিষিদ্ধ ঘোষণা করলো, এবং এই যে 8 সেপ্টেম্বর তারা ব্রিসবেনে যে পরীক্ষাটা দিলেন, আপনার কাছে কি মনে হয় তারা তো খুব একটা পদ্ধতিগত পরিবর্তন করেননি, তাদের বোলিং অ্যাকশন পরিবর্তন করেননি, তাহলে এই নিষেধাজ্ঞাটা কি আসলে বাংলাদেশ দলকে বিব্রত করার জন্যই কি করা হয়েছিল? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যে বিব্রত করার জন্য করা হয়েছিল কিনা। আমি পার্সোনালি বিলিভ করি যে ক্রিকেট শুড বি প্লেইং অ্যাজ ইটস ওন ওয়ে, জেন্টলম্যানস গেম যেভাবে হওয়া উচিত সেভাবেই হচ্ছে। এখন বিব্রত করার জন্য নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা বা কোনো তথ্য আছে কিনা, এটা আসলে আনপ্রুভেবল বিষয়। আপনি এটা প্রুফ করতে পারবেন না, এটা শুধুমাত্র একটা স্পেকুলেশন। যারা চিন্তা করেন এভাবে তারা সেভাবে বলবেন, বাট আমি এটা ক্রিকেটিং দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই। তাসকিনের অ্যাকশন কোনোভাবে আম্পায়ারদের মনে হয়েছে সাসপেক্টেড, তারা রিপোর্ট করেছেন, তাসকিন পরীক্ষা দিয়েছেন, তাসকিন ফিরে এসেছেন, তিনি সাসপেক্টেড না। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আদালতের ব্যাপারের মতো, নেপথ্যে যে কারণে থাকুক সেটি হচ্ছে বাংলাদেশের জন্য একটি খুবই শুভ খবর, ইতিবাচক খবর। ছোট্ট করে আরেকটি বিষয় জানতে চাই যে আজকে এই যে বিসিবি একাদশকে 66 রানে হারিয়েছে আফগানিস্তান, যেটি ফতুল্লা ম্যাচে, প্রস্তুতি ম্যাচে যেটি হলো, এটির খুব ছোট্ট করে যদি আপনি বিশ্লেষণ করেন যে এই ম্যাচ থেকে আসলে আমরা কতটুকু পেলাম এবং আশান্বিত হওয়ার কোনো কারণ আছে কিনা। কাসব, আমি এখানে 3টা পয়েন্ট জাস্ট বলবো। একটা হচ্ছে যে মোসাদ্দেক হোসেন সৈকত নামে একজন প্লেয়ারকে ওয়ানডে টিমে ইনক্লুশন করা হয়েছে। ওয়ানডেতে তিনি আজকে এই ম্যাচটাতে তিনি ছিলেন 14 জনের স্কোয়াডে মোসাদ্দেক একজন, যিনি 76 রানের একটা ইনিংস খেলেছেন 97 বলে। দ্যাট ওয়াজ এ ভেরি গুড সাইন। সেকেন্ড থিং হচ্ছে আপনি আপনার টিমের যে 14 জন স্কোয়াড আছে তার থেকে 3 জনকে প্র্যাকটিস ম্যাচে খেলিয়েছেন। সো ইমরুল কায়েস এবং সাব্বির রহমান রান পাননি, কিন্তু তাদের কোন কোন জায়গায় ল্যাকেজ এটা হয়তো তারা ডেফিনেটলি বুঝেছেন। টিম ম্যানেজমেন্ট ব্যাপারটা সম্পর্কে ধারণা পেয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আফগানিস্তান টিমে 3 জন লেগ স্পিনার আছে, তারা আজকে খেলেছেন। বাংলাদেশে কোনো লেগ স্পিনার নেই, এবং লেগ স্পিনার নেই কথাটা ঠিক না, ওই মানের লেগ স্পিনার নেই, যে কারণে তারা লেগ স্পিনটা খুব ভালো প্র্যাকটিসও করতে পারেনি। যে 3 জন প্লেয়ার খেলেছেন তারা ডেফিনেটলি লেগ স্পিনারদের কাছ থেকে যে ধরনের বল পেয়েছেন বা যে ধরনের অ্যাপ্রোচ দেখেছেন সেটা টিমের বাকি মেম্বারদের জন্য স্পেশালি ব্যাটসম্যানদের সঙ্গে শেয়ার করবেন, এবং আজকের ম্যাচ থেকে আফগানিস্তানের স্ট্রেংথ পয়েন্ট কোনটা কিংবা তাদের উইকনেস কোথায় সেটা অ্যানালাইজ করে বাংলাদেশ তাদের গেম প্ল্যানটা প্রথমবারের মতো ঠিক করতে পারবে 25 তারিখের ম্যাচের জন্য। আমরা বুঝতে পারছি যে এখনই চূড়ান্ত করে আসলে মন্তব্য করার কিছু নেই, দেখা যাক। দেব চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ক্রিকেট প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গে যেতে চাই, যেটি আসলে সাম্প্রতিক সময় বিশেষ করে 2-1 দিনের মধ্যে সংবাদ মাধ্যমেই এসেছে। সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যে অব্যবস্থাপনা আমরা দেখেছি, যে গতকালকে খবরও দেখেছি, সেটি হচ্ছে যে একটি 3 মাসের শিশু, কেউ বলছে অপহরণ হয়ে গেছে, কেউ বলছে তাকে পাচার করে নিয়ে গেছে, এবং আজকে দেখলাম যে ওয়ার্ড বয়ের দেয়া ওষুধে একজন রোগীর মৃত্যু, যে রোগীটি সুস্থ হয়ে বের হয়ে আসার কথা ছিল আজকে। মোস্তাফিজ দীপু, এই ব্যবস্থাপনা আমরা প্রায়ই দেখি, এটা বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে এটা প্রায়ই দেখি, এবং এটি আসলে কোনো রকম ভাবে, যদিও সিসিটিভি থেকে শুরু করে আনসার বাহিনী সেখানে নানান রকম নিরাপত্তার সাথে জড়িত, তারপরে এগুলো আমরা দেখছি। এটা যেন মানে কি বলে, কিছু কিছু বিষয় থাকে যে সরকার আসে যায়, কোনো কোনো জায়গায় কোনোভাবেই পরিবর্তন হয় না। ঢাকা মেডিকেলটাও ঠিক তাই হয়েছে। আপনি যদি দেখেন, আমি একটা গণমাধ্যম কর্মী হিসেবে দীর্ঘদিন আছি, সেই যখন কি প্রিন্ট মিডিয়া ছিল তখন থেকে শুরু করে এখন এই নবজাতক চুরি হওয়া, অব্যবস্থাপনা, ফেলে রাখা, তারপরে কি বলে নোংরা আবর্জনা চিকিৎসা ঠিক মতো না দেয়া, তারপরে এই যে ভুল ইনজেকশনের ঘটনাটা এই প্রথম এটা একটা নতুন মাত্রা যুক্ত করেছে। কারণ অব্যবস্থাপনা যখন থাকে তখন তার সঙ্গে অনেক নতুন নতুন মাত্রা যুক্ত হয়, সর্বশেষ হয়তো সেটি যুক্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক, মানে ধরেন ঢাকা মেডিকেল হচ্ছে একটা ঐতিহ্যবাহী হাসপাতাল বা মেডিকেল কলেজ, এই কলেজটাকে ঘিরে কিন্তু একদম ঢাকা বাংলাদেশের রাজধানীর কেন্দ্রস্থলে, কিন্তু সরকার আসে যায়, কিন্তু এই হাসপাতালের যে একটা চক্র বা জিম্মি দশা কোনোভাবেই মুক্ত হয় না, কেউ করতে পারে না। মানে এর নেপথ্যে কি কারণ? কত ডাইনামিক দেখেন, কত প্রভাবশালী মন্ত্রীরা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে,
এবং তাদের এই ঢাকা মেডিকেল থেকে সচিবালয় খুব বেশি দূরত্বও না, কিন্তু এই জায়গাটা তারা কেন জানি কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটার যে প্রধান পরিচালকের পদগুলো তো আমরা দেখি যে সামরিক বাহিনীর সদস্যদের মধ্য থেকে নির্বাচন করা হয়, তারাও কেন জানি পারেন না। আমি এই রহস্যের জট আজকে দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমি এটা উন্মোচন করতে পারলাম না। কিন্তু যারা খুব সাধারণ মানুষ, যারা আশিকুর রহমান, তাদের তো আসলে ভরসা স্থল, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন, খুব স্বল্প মূল্যে তারা চিকিৎসা পাবেন, এটি তাদের অধিকার। কিন্তু আমরা দেখছি এই যে অব্যবস্থাপনা, এটি আসলে নতুন না। হাসপাতালের সহকারী দিয়ে অপারেশনের মানে চেষ্টা করানো এবং ওষুধের যে অব্যবস্থাপনা, পাচার হয়ে যাওয়া, আমরা দেখছি এখানে একটি রিপোর্টে এসেছে এবং লাশ নিয়েও বেচাকেনা। আমরা দেখছি প্রায় 100টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো আছে এবং সেখানে 170 জন আনসার সদস্য প্রতিদিন দায়িত্ব পালন করছেন। এর ভেতর দিয়ে এই যে আমরা এর আগেও দেখেছি যে হাসপাতাল থেকে পাচার হয়ে যাচ্ছে, এটিকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দিন দিন নানান রকম অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, ওখানে নানান রকম বরাদ্দ হচ্ছে, কিন্তু আমরা তো এই সেবার নামে এই বিষয়গুলোকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? দেখেন, আপনি ধন্যবাদ, আপনি যে প্রথম যে কথাটা বললেন ওইটাই জায়গাটা হচ্ছে যে এই জায়গাগুলিতে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে। রাষ্ট্রের দুইটা সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, যেখানে রাষ্ট্র যে কোনো চরিত্রের রাষ্ট্র, সেটা বামপন্থী রাষ্ট্র হোক বা ডানপন্থী রাষ্ট্র হোক, এই দুইটা জায়গায় তাদের একটা ইতিবাচক ভূমিকা রাখতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে যেটা হচ্ছে, শুধু আমাদের দেশে না, এই সাবকন্টিনেন্টে যেটা হচ্ছে যে পাবলিক হেলথ কেয়ার এবং পাবলিক এডুকেশনকে আমাদের দেশের প্রতিষ্ঠিতরা বাইপাস করে ফেলেছে বিভিন্নভাবে। এবং যেহেতু আমাদের দেশে প্রতিষ্ঠিত সমাজ যারা রাজনৈতিক অঙ্গনে হোক বা ব্যবসায়িক অঙ্গনে হোক, আমাদের দেশের সরকারি সেবাকে বাইপাস করে ফেলেছে, তাই পলিটিক্যাল প্রেশার এইগুলিকে ইমপ্রুভ করার জন্য খুব কম। আমি একটু পলিটিক্যাল ইকোনমি অ্যানালিসিস দিচ্ছি, এবং তার জন্য যেটা ফিরোজ ভাই বললেন যে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের চরিত্র বদলাচ্ছে, দায়িত্বে যারা আছে তারা বদলাচ্ছে, কিন্তু এইটার যে স্ট্যাগনেশন, সেইটাই কিন্তু ওরকম আমরা একটা গুণগত পরিবর্তন দেখছি না। এবং এটার মূল জায়গাটা হচ্ছে যে যারা রাষ্ট্রের দায়িত্বে আছে বা যারা এইসব সেক্টরের দায়িত্বে আছে, তারা এইসব জায়গার উপরে নিজেদের চিকিৎসার জন্য নির্ভরশীল নয়। এবং যেহেতু নিজেদের চিকিৎসার জন্য তারা ঢাকা মেডিকেল কলেজের উপরে নির্ভরশীল নয় বা পিজির উপরে নির্ভরশীল নয়, তাহলে পলিটিক্যাল উইলটা দাঁড়াচ্ছে না। যেগুলি দেখেন, আপনার তো একটু ফিলোসফিক্যালি চিন্তা করতে হবে। আমাদের দেশের একটা চরিত্র নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, যেটা সমান সুযোগের বাংলাদেশ হবে, তাই না? তো সমান সুযোগের বাংলাদেশে শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে দুইটা বেসিক পিলার। কিন্তু আমরা আনফর্চুনেটলি বিভিন্ন 70s, 80s, 90s যে ট্রান্সফরমেশন দেখলাম, আমরা যে নিউ লিবারাল দর্শনের মধ্যে চলে গেলাম, আমরা যেভাবে স্টেটকে ছোট করে ফেললাম বিভিন্ন প্রেসক্রিপশনের কারণে, তাতে যেটা দাঁড়ালো এখন স্টেটের সেই ক্যাপাসিটি নেই যে কিভাবে এই হেলথ কেয়ারকে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে মানুষের কাছে সার্ভিসটা পৌঁছাবে। তো এইটা কোনো ম্যাজিক সলিউশন নেই। আমাদের যারা দায়িত্বে আছেন, পলিসি মেকার্স এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তাদের সাথে কন্টিনিউয়াসলি এনগেজ করে এটার কোনো ওয়ান স্টপ সলিউশন নেই। আসলে সদিচ্ছার অভাবের কারণে হচ্ছে নাকি অব্যবস্থাপনার কারণে হচ্ছে? কারণ রাষ্ট্রের অন্যান্য যে ক্ষেত্রে দেখি যে এক ধরনের পরিবর্তন আমরা দেখি যে এরকম অবস্থা ছিল, কিন্তু এই হাসপাতালগুলো তো আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। সরকারি এয়ারপোর্ট আর সরকারি হাসপাতালের মধ্যে একটা খুব সিম্পল পার্থক্য আছে, কি জানেন? ক্লিনলিনেসের একটা সিম্পল, আপনি সরকারি এয়ারপোর্টে যান, একটু দেখবেন একটু বেশি ক্লিন, এবং বাট সরকারি হাসপাতালে গেলে অত ক্লিন না। পার্থক্য হচ্ছে সরকারি এয়ারপোর্টটা সমাজের প্রতিষ্ঠিতরাও ব্যবহার করে, আবার একদম দুর্বল লোকটাও ব্যবহার করে, আর সরকারি হাসপাতালটা সমাজের প্রতিষ্ঠিত লোকটা ব্যবহার করছে না, সে বিদেশ চলে যাচ্ছে। এবং এই যে পলিটিক্যাল উইলের যে জেনারেশন বা ব্যবস্থাপনা সোশ্যাল উইলের যে জেনারেশন, এইটার কারণটাই হচ্ছে যে আমরা অর্থসামাজিকভাবে এইগুলিকে এক ধরনের ওয়েলফেয়ার ইনস্টিটিউশন হিসেবে ট্রিট করছে, পাবলিক এডুকেশনকে এবং পাবলিক হেলথ কেয়ারকে। এগুলি ওয়েলফেয়ার ইনস্টিটিউশন নয়, এগুলি সমাজের বেসিক পিলার। এবং এই জায়গাটা যতক্ষণ আমার পলিটিক্যাল ফিলসফির মধ্যে ধারণ আমি না করতে পারবো, ততক্ষণ আমি মানে
অ্যাকসেপ্টেবল হেলথ কেয়ার এবং অ্যাকসেপ্টেবল এডুকেশন দিতে পারবো। আমরা আলোচনা আবারও ফিরবো আলোচনা। আমি কি একটা ছোট্ট একটা মজার একটা উদাহরণ দেই। যে কোনো গণমাধ্যমে যদি ধরেন হাসপাতালে স্বাস্থ্যসেবার অনিয়ম দুর্নীতি নিয়ে যদি রিপোর্ট করতে দেন, প্রথমে কিন্তু আসে ঢাকা মেডিকেল, এবং ওইটাই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিই ঢাকা মেডিকেল। এবং এমন কোন রিপোর্টার কখনোই ব্যর্থ হয়নি যারা সেই ঢাকা মেডিকেলে যে অনিয়মের চিত্র তুলে আনতে পারে নাই। মনে হয় যেন এটি প্রথম তাদের মানে কাজের একটা অংশ যে তুমি সফল হও কিনা, এবং তারা সফল হয় যে সেখানে যে কোনো সময় গেলেই কোনো না কোনো কিছু অনিয়ম তারা দেখতে পায়। আমরা আলোচনা আবারও ফিরবো ৭১ জানালে একটা বিরতির পর আবারও ফিরছি। বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণায় মুক্তির আনন্দে ভাসছেন তাসকিন ও আরাফাত সানি। চিকিৎসা অবহেলায় ঢাকা মেডিকেলের রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, ওয়ার্ড বয় গ্রেপ্তার। বাচ্চা চুরির ঘটনায় মামলা করলেন মা, আসামি অজ্ঞাত মহিলা, তদন্তে নেমেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু, জালিয়াতি ঠেকাতে কড়া নিরাপত্তা, সন্তুষ্ট সব পক্ষ। আওয়ামী লীগের সম্মেলনকে উৎসবমুখর ও জমকালো করতে প্রস্তুতি চলছে ধুমধামে। জানালে আবারও স্বাগত জানাই। আমাদের সাথে আছেন আশিকুর রহমান এবং মোস্তফা ফিরোজ। আমরা আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন, এবং এই অধিবেশনে যোগ দিয়ে তিনি বেশ কয়েকটি বিষয়ের প্রতি আকর্ষণ করেছেন বিশ্ববাসীর কাছে। তার মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া, যেটি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বেশ কয়েকটি বিষয় বলার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে বিশ্বের সকল দেশকে নিরাপদ অভিবাসন প্রক্রিয়ায় আরো বেশি সম্পৃক্ত করতে এবং তাদেরকে আরো বেশি মানবিক, যৌক্তিক এবং আন্তরিকতার সাথে বিষয়টি দেখার জন্য বলেছেন। আমরা এটি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু যেতে চাই জনাব তারেক শামসুর রহমানের কাছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন স্কাইপের মাধ্যমে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। জনাব তারেক শামসুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ এবং আশিকুর রহমান। আমরা যেটি জানতে চাই আপনার কাছে যে এই যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া নিয়ে যে প্রসঙ্গ টেনেছেন, সেখানে তিনি বলেছেন যে অভিবাসন আইনকে শিথিল করা দরকার এবং সব দেশকেই আসলে আরো বেশি মানবিক এবং যৌক্তিকভাবে দেখা উচিত। তিনি এই আন্তর্জাতিক অভিবাসনকে তিনি পেইন না বলে গেইন বলতে চেষ্টা করেছেন। এটির গুরুত্ব সম্পর্কে আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই বিশ্ব প্রেক্ষাপটে এই প্রধানমন্ত্রীর এই আহ্বান, এটি আসলে এটির প্রেক্ষাপটটি আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তার ভাষণে সিরিয়ার দুটো সন্তান, দুটো ছেলে আইলান কুর্দি এবং ওমরানের কথাও তিনি বলেছিলেন। আসলে এই দুটো বাচ্চার ছবি সারা বিশ্বের মানুষকে আহত করেছে। আসলে প্রধানমন্ত্রী যেটা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে এই অভিবাসনের এই বিষয়টি মূলত কোনো একটি দেশের বিষয় নয়, এবং এটি আজকে সমগ্র বিশ্বের একটি সমস্যা, এবং সমস্ত বিশ্বকে এবং সব বিশ্বের জাতিগোষ্ঠীকে, বিশেষ করে জাতিসংঘকে আজকে এই বিষয়টির দিকে যদি নজর দেওয়া না হয়, তাহলে সব কারণেই এই বিষয়টির ফয়সালা আদৌ হবে না। এবং আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আপনি জানেন যে 19শে ডিসেম্বর যে কনফারেন্সটি হয়েছে জাতিসংঘের উদ্যোগে, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি তাদের উদ্যোগে যে কনফারেন্সটি হয়েছে, সেখানে বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যে তুলে ধরা হয়েছে, এবং আমরা ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজির একটি 10 দফা কর্মসূচির কথা আমরা জানি। এখন অভিবাসন প্রক্রিয়াটা এবং বিশ্বব্যাপী শরণার্থী সমস্যাটা এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা অন্যতম সমস্যা। আপনি নিশ্চয়ই এটা জানেন যে লক্ষ লক্ষ সিরিয়ান অভিবাসী যারা ইউরোপে অভিবাসী হয়েছে,
এবং তাদের যে অবর্ণনীয় দুঃখ কষ্টের কাহিনী সারা বিশ্বের মানুষ মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। ফলে এই অভিবাসন প্রক্রিয়াটা যদি এর সুষ্ঠু ব্যবস্থাপনা যদি কোথাও ঘাটতি থাকে এবং বিশ্ব সম্প্রদায় যদি এটাকে ইগনোর করে, তাহলে কিন্তু একটা বিশ্ব আগামী কয়েক বছরের মধ্যে একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। এক্ষেত্রে যেটা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার এবং একটি অভিবাসনের ক্ষেত্রে তাদের সুশাসন দরকার এবং একটা সহযোগিতার সম্পর্ক এখানে গড়ে তোলা দরকার। কারণ এককভাবে কোন রাষ্ট্র, বিশেষ করে আমি যদি ইউরোপের কথা বলি, এককভাবে কোন রাষ্ট্র এই সমস্যার সমাধান করতে পারবে না। এক্ষেত্রে সকল জাতিগোষ্ঠীর এবং জাতিসংঘের ব্যানারে থেকে এই সমস্যাটার সমাধান করতে হবে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমি একটু জানতে চাই যে সংকটটির কথা বলেছেন, যে তারেক শামসুর রহমান যে সংকট চিহ্নিত করেছেন সেটি হচ্ছে যে, এবং তিনি বলেছেন যে এটি কোন একটি দেশের পক্ষে সম্ভব না, এটি একটি আন্তর্দেশীয় সহযোগিতা লাগবে। কারণ এই অভিবাসন প্রক্রিয়া কিন্তু দুই দেশেরই কিন্তু লাভবান হওয়ার একটা সুযোগ থাকে। যে দেশে তিনি মাইগ্রেটেড হচ্ছেন সেখানে যেমন একটা জনশক্তি হিসাবে সে কাজ করতে পারে, এবং এই আইটি কিন্তু আবার তার যে দেশ থেকে তিনি মাইগ্রেটেড হচ্ছেন সেখানেও কিন্তু হতে পারে, দুই দেশের অর্থনীতি একটা ভূমিকা রাখতে পারে। আরেকটি বিষয় আছে, একটু অবতারণা করি সংক্ষিপ্তভাবে, সেটি হচ্ছে এখানে একটি ইন্টিগ্রেশনের ব্যাপারও প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, না, আজকে প্রধানমন্ত্রী 2 দিন আগে একটা প্রজেক্ট সিন্ডিকেটে এই ব্যাপার নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। আপনি যদি একটু সুযোগ দেন আমি কিছু মেইন পয়েন্টস গুলি সামারাইজ করতে চাই। যে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য ছিল যে মাইগ্রেশনের অনেক পজিটিভ বেনিফিট আছে, আপনি যেটা কিছু তুলে ধরলেন। একটা ইম্পর্টেন্ট পজিটিভ ইফেক্ট হচ্ছে যে এটা গ্লোবাল লেবার মার্কেটকে স্টেবিলাইজ করে। অনেক দেশ যারা কম্পিটিটিভনেস হারিয়ে যায়, যখন একটা ডেভেলপিং দেশ থেকে লেবার মাইগ্রেট করে, সেই দেশগুলি আবার কম্পিটিটিভনেস ফেরত পায়। এবং আরো দুইটা ইম্পর্টেন্সের জায়গা হচ্ছে রেমিটেন্স এবং বিনিয়োগ এবং বাণিজ্য। যেহেতু পিপল টু পিপল কানেকশন বাড়ে এবং আমাদের ডায়াসপোরা যখন বিদেশে সৃষ্টি হয়, তখন আমাদের দেশের সাথে অন্য দেশের একটা সম্পর্ক তৈরি হয়। তখন এই অনেক ইকোনমিক বেনিফিট এই মাইগ্রেশনের সাথে জড়িত। কিন্তু তারপরেও আমরা কিন্তু গত বছর যেটা প্রধানমন্ত্রী তার আর্টিকেলে বললেন যে 4300 মানুষ মারা গিয়েছে, এবং এটার মূল কারণটা হচ্ছে কোনো কমন এফর্ট নেই, এবং কমন এফর্ট না থাকার কারণে এই মানুষগুলি স্মাগলার, হিউম্যান ট্রাফিকিং, অর্গানাইজড ক্রাইমের হাতে শিকার হচ্ছেন। এবং তাই প্রধানমন্ত্রী 2টা কমন ফর্মুলা দিলেন তার লেখাতে, যে একটা গভর্নেন্স ইনস্টিটিউশন দরকার যেটা জাতিসংঘ দ্বারা তৈরি করা হবে, সর্বদেশ সকল দেশের সমন্বয়, এবং একটা কমন লিগ্যাল ফ্রেমওয়ার্ক দ্বারা এই সমস্যাটাকে অ্যাড্রেস করা হবে। এই কমন লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং একটা গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশন অনলি ফর মাইগ্রেশন, এটা যদি না হয় তাহলে দেখা যাবে আমরা আইসোলেটেড ভাবে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, দেখেন এখানে এই কমন লিগ্যাল ফ্রেমওয়ার্কের একটা চ্যালেঞ্জ আছে। একদিকে একটা দেশের ন্যাশনাল ইন্টারেস্টকে তার রক্ষা করতে হবে, আর একদিকে শরণার্থী বা বিভিন্ন জায়গার মানুষের মানবিক অধিকারকে তার রক্ষা করতে হবে। এবং একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটা গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশন বা একটা কমন লিগ্যাল ফ্রেমওয়ার্কের, যে মাইগ্রেশন এবং রেফিউজি তার কিন্তু কিছু পুল ফ্যাক্টর আছে এবং পুশ ফ্যাক্টর আছে। পুল ফ্যাক্টরটা হচ্ছে যে ধরেন ভারত এবং বাংলাদেশ থেকে যদি কেউ ইউকেতে যায়, এটা কিন্তু সাধারণত আমরা বলি পুল ফ্যাক্টরের জন্য যাচ্ছে, অর্থাৎ ওই দেশের অপরচুনিটির জন্য যাচ্ছে। আবার অন্যদিকে মাইগ্রেশন রেফিউজি কিন্তু পুশ ফ্যাক্টরের জন্য হয়, অর্থাৎ সিরিয়া ধ্বংসের মুখে মানুষের বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ এই কমন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বাস্তু হিসাবে এটা আমরা দেখছি, রাইট? সো এই কমন লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই কোন মাইগ্রেশনটা পুশ ফ্যাক্টরের জন্য হচ্ছে এবং কোন মাইগ্রেশনটা পুল ফ্যাক্টরের জন্য হচ্ছে, এটাকে অ্যাড্রেস করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। বাট মানে আমি যদি সংক্ষিপ্তভাবে শেষ করি, আমি ওনার সাথে একমত যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টাকে প্রায়োরিটাইজ করলেন, আগামী 10 বছর আমরা যে পোলারাইজড পলিটিক্স দেখছি, সেখানে ট্রাম্প, সেখানে নাইজেল ফারাজ ইউকের, সেখানে ম্যারিন লেপেন ফ্রান্সের, সেখানে হ্যানসন অস্ট্রেলিয়ার, যে পোলারাইজড পলিটিক্যাল লিডারগুলি দেখছি, সেইটাকে কম্পেনসেট করার জন্য বা এক ধরনের নেগেট করার জন্য আমাদের ইনক্লুসিভ পলিটিক্যাল লিডারশিপ দরকার। এবং প্রধানমন্ত্রী যে আহ্বানটি করেছেন, মোস্তফা ফিরোজ, আপনার মন্তব্যটি চাচ্ছি, যে আন্তর্জাতিক রূপরেখা বা কাঠামোর নির্মাণের ভেতর দিয়ে আসলে বিষয়টির সমাধানের প্রত্যাশা করেছেন, এটি নিয়ে আপনি যদি বলতেন। দেখেন, আমি খুব সহজভাবে যেটা বলি, যে কোনো মানুষই
তার নিজের দেশ ছেড়ে যেতে চায় না, কিন্তু অভিবাসন এটা হচ্ছে আন্তর্জাতিক একটা বাস্তবতা, এটা একটা বিশ্ব বাস্তবতা। বিশ্ব বাস্তবতা এই কারণে, এই বিশ্ব বাস্তবতাটা কিন্তু তৈরি হয়েছে উন্নত বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক শোষণ বঞ্চনার কারণে। তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক নানান রকম নীতি কৌশলের কারণে সারা বিশ্বে দারিদ্রতা বাড়ছে, অস্থিরতা বাড়ছে, নানান রকম অশান্তি তৈরি হচ্ছে। এই কারণেই কিন্তু বাধ্য হয়েই কিন্তু ইমিগ্রেশনটা একটা বাস্তবতা, যে আমাকে আমার দেশ ছেড়ে আরেক দেশে যেতে হচ্ছে। সুতরাং এটাকে মেনে নিয়ে যদি সারা বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে যদি একটা প্রয়াস নেয়, বিশেষ করে যদি অর্থনৈতিক রাজনৈতিক শোষণ বঞ্চনা যুদ্ধ সেগুলি যদি অবসান করে, তাহলে এটার একটা সমাধান আছে। আর তা না হলে উন্নত বিশ্বকে কিন্তু এই অভিবাসনের ব্যাপারে আরো উদার হতে হবে, তাদেরকে এই পথ বের করতে হবে যাতে এক দেশের অভিবাসীরা আরেক দেশে যেতে পারে। এর কোনো বিকল্প। তারেক শামসুর রহমান, আমি মোস্তফা ফিরোজের এই মন্তব্যটির উত্তর আপনার কাছে জানতে চাইছি। এই যে উন্নত দেশগুলোকে আরো বেশি উদার হতে হবে, এটি নিয়ে যদি আপনি বলতেন। সেই সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, এই যে প্রধানমন্ত্রীর এই আহ্বানটি আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে। আমরা জানি যে 2018 সালে অভিবাসন নিয়ে আন্তর্দেশীয় যে সম্মেলন হবে, সেখানে যাতে সবার ইচ্ছা এবং উদ্যোগের প্রতিফলন ঘটে, সেটিও তিনি মানে এক ধরনের প্রত্যাশা করেছেন। তো তার এই আহ্বানটি বা এই যে তার যে লেখা, সেটি কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আসলে মোস্তফা ফিরোজ যেটা বলেছেন, একটা সুস্পষ্টভাবেই কতগুলো বিষয় তিনি অবতারণা করেছেন। এবং এই যে লক্ষ লক্ষ অভিবাসীরা যখন ইউরোপে অভিবাসী হয়েছেন, শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন, ডেফিনেটলি এটা একটা ইকোনমিক্যালি এটা একটা ফ্যাক্টর। আমি মাসখানেক আগে আমি ইউরোপে ছিলাম। ইউরোপে আমি জার্মান এবং ফ্রান্সে আমি গেছি। ফ্রান্সে আমি দেখে এসেছি, বিশেষ করে জার্মানিতে আমি দেখেছি। যা আপনি জানেন যে জার্মানির পপুলেশন গ্রোথ এখন ফলের দিকে, নিচের দিকে, এবং ফলে এদের এই যে লক্ষ লক্ষ অভিবাসী এসছে, এদের একটা ইকোনমিক্যাল পটেনশিয়ালিটি আছে এবং ডেফিনেটলি তারা জার্মান ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে এখানে এক ধরনের ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটি ইউরোপের প্রতিটি অভিবাসী, যেখানে অভিবাসীরা আশ্রয় নিয়েছেন দেশগুলোতে, বিশেষ করে জার্মানিতে আমি দেখেছি, আমি ফ্রান্সে আমি দেখেছি, সেখানে কঠোরপন্থী মনোভাব তৈরি হয়েছে অভিবাসীদের বিরুদ্ধে। এমনকি আপনি নিশ্চয়ই একটা জানেন যে পোল্যান্ডের প্রধানমন্ত্রী যখন অভিবাসীরা আশ্রয় নিচ্ছিলেন, তখন তার বক্তব্য ছিল একটা ধর্মীয় মনোভাব সম্পর্কে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। ফলে এখানে আমার বক্তব্যটা স্পষ্ট, অভিবাসীরা ইউরোপের অর্থনীতিতে একটা বড় অবদান রাখতে পারবে নিঃসন্দেহে, কিন্তু সেখানে একই সাথে তাদেরকে যদি ইন্টিগ্রেশন না আনা হয়, মূলধারায় যদি আনতে না পারা যায়, এবং সেখানে যদি সকল সমাজের সকল মানুষের যদি একটি সহমত তৈরি না হয়, তাহলে কিন্তু এই ইমিগ্রেন্ট একসময় একটা বড় প্রবলেম তৈরি করতে পারবে। কারণ আপনি জানেন যে আমি এখন নিউ ইয়র্কে আছি। এই নিউ ইয়র্কে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যেখানে একজন আফগান অভিবাসী একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তার অর্থ হচ্ছে অভিবাসীদের মধ্যে সন্ত্রাস গোষ্ঠীর পেনিট্রেশন হচ্ছে। এখন এই সন্ত্রাসী, এদেরকে যদি কন্টেইন করা না যায়, এদেরকে যদি মূলধারা নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু যেটা আশিক বললেন যে ইকোনমিতে বড় কন্ট্রিবিউট করতে পারবে, তারা কিন্তু একসময় বোঝা হয়ে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি তো মনে করি যে এটা একটা বড় ধরনের এক প্রস্তাব। তিনি একটা আবেদন সৃষ্টি করেছেন, এবং আপনি জানেন যে এবছর ডিসেম্বর মাসে ঢাকাতে একটা কনফারেন্স হবে। আমার তো মনে হয় যে এই বিষয়গুলো ওই ঢাকা কনফারেন্সে আরো ব্যাপকভাবে আলোচিত হবে। জি, আশিকুর রহমান, আরেকটা বিষয় হচ্ছে যে 2030 সালে আমাদের একটা এজেন্ডা আছে যে আমরা টেকসই উন্নয়নের যে প্রক্রিয়া আমাদের চলছে, আমরা মিলেনিয়াম গোল থেকে এসডিজি গোলে, সাস্টেনেবল গোলে যে আমরা যাচ্ছি, সেটিতেও কিন্তু এই অভিবাসন প্রক্রিয়াটাকে একটি চূড়ান্ত একটা মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেটি দেখেন, আমি আপনাকে একটু অ্যাড করি। আমি একটা ইস্যু নিয়ে রেজ করেছেন, ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল ইন্টিগ্রেশনের ইস্যুটা। ফ্রান্সের মাত্র 9% পপুলেশন হচ্ছে মুসলিম, কিন্তু তাদের প্রিজন পপুলেশনের সেন্সাসে দেখা যাচ্ছে যে 70% প্রিজন পপুলেশন হচ্ছে মুসলিম। অর্থাৎ মুসলিম পপুলেশনের ব্যাকগ্রাউন্ডের লোকরা যে ফ্রান্সের সোসাইটিতে ইন্টিগ্রেট করতে পারছে না, এটাও কিন্তু আইএস বলছে যে আইএস রিক্রুটিং একটা এজেন্সি হয়ে যাচ্ছে। এটা
প্রবলেমটা কমপ্লেক্স, বাট প্রবলেমটা কমপ্লেক্স কারণ একদিকে আমি দরজা খুলে দিলে যেভাবে শরণার্থী আসবে, ইউরোপের জন্য আবার একটা সমস্যার জায়গা হচ্ছে যে এইটাকে ব্যবহার করে আবার জঙ্গিরা কতটুকু ঢুকে না যায়। সো প্রবলেমটা কমপ্লেক্স, বাট আমার কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কিন্তু একটা জঙ্গি ঠেকাতে গিয়ে লক্ষ মানুষকে পানির মধ্যে ডুবিয়ে মারবো, এটাও কিন্তু একটা ভারসাম্য রাখতে হবে আমার। একটি ধর্মের কারণে, ধর্মীয় কোনো মানে বিষয়ের কারণে আরেক এক্স্যাক্টলি। আমার মনে হয় যে পৃথিবী এখন যে নেতৃত্ব প্রয়োজন সেটাই মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করছেন, যে আমাদের ইনক্লুসিভ পলিটিক্যাল লিডারশিপ দরকার। আমরা আজকে বিশ্ববাসী খুবই অ্যাংজাইটিতে ভুগছি যখন ট্রাম্পের বক্তব্য দেখছি, নাইজেল ফারাজের বক্তব্য দেখছি, ম্যারিন লেপেনের বক্তব্য দেখছি, যারা মানব সভ্যতাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফিয়ার মঙ্গারিং এর মাধ্যমে। মেক্সিকানদের, মুসলিমদের, অন্য ধর্মের লোককে, কালোদেরকে সবাইকে মানে এক ধরনের কম্পার্টমেন্টালাইজ করে তারা মানুষের ভয়ের উপরে একটা পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার চেষ্টা করছে। বিশ্ববাসীকে, যেটা প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং অন্য বিশ্ব নেতারা বলেছেন, বিশ্ববাসীকে এই ভয়ের মুক্ত যারা করতে পারবে, বিশ্বর এখন সেই রকম রাজনৈতিক নেতৃত্ব দরকার। তাহলে তো মুস্তাফিজ দেখা যাচ্ছে যে আসলে উদারনীতি এবং আসলে বৈশ্বিক ভাবেই আসলে বিষয়টাকে বিবেচনা করা উচিত। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এই অভিবাসন প্রক্রিয়ার ভিতরে যে অভ্যন্তরীণ যে আইন আছে যেসব প্রত্যেকটা দেশই, সেটি আসলে মানবিক হওয়া উচিত। না, নিঃসন্দেহে। এবং এখন তো এই অভিবাসন নীতিটা দিনকে দিন প্রতিটা ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশগুলো খুবই অমানবিকভাবে এগোচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু আজকে কিন্তু সমস্ত দেখবেন যে ইউরোপ জুড়ে কিন্তু মানে ওই দেশের স্থায়ী বাসিন্দা প্লাস হচ্ছে ইমিগ্রেন্টদের মধ্যে মুখোমুখি দাঁড়াচ্ছে। এবং এই আইন কানুনগুলো যত বেশি শক্ত করবে, যত বেশি কঠিন করবে, তত বেশি বৈষম্য তৈরি হবে এবং দ্বন্দ্ব সংঘাত কিন্তু বাড়বে। সুতরাং ভবিষ্যতে কিন্তু শুধু ধর্মীয় কারণে না, এই যে ইমিগ্রেন্টদের প্রতি যে এক ধরনের যে মনোভাব পাশ্চাত্যের নেতাদের মূলধারার নেতাদের, সেটা কিন্তু কাল হয়ে দাঁড়াবে। এর সাথে যুক্ত হবে আবার কিন্তু এই যে মানে ধর্মের প্রতি যে তাদের যে অবজ্ঞা, অসম্মান, সব মিলিয়ে কিন্তু ভবিষ্যৎ কিন্তু এই যদি এখনো অভিবাসন ইমিগ্রেন্টদের ব্যাপারে যদি বিশ্ব নেতারা যদি একটি সুষম অবস্থান না নেন, সুষম নীতি যদি প্রণয়ন না করেন, সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রতিটা ইউরোপ কিন্তু আর শান্ত থাকবে। এই যে মুস্তাফিজ, আপনি যে বৈষম্যর কথা বললেন, তারেক শামসুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা প্রায়শই দেখি যে বিশেষ করে আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী তারা সৌদি আরব যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, কিংবা বিশ্বের মানে মধ্যপ্রাচ্যও যাচ্ছে, তাদের প্রতি এক ধরনের বৈষম্য দেখা যায় যে সেখানে কোনো একটি ঘটনার কারণে তাদের মানে পুরো জনগোষ্ঠীকেই দায়ী করা হচ্ছে। আপনি বিশেষ করে বেশ কয়েক মাস আগে মালয়েশিয়া আমাদের এখান থেকে জনশক্তি নিবেন বলে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। গেল কয়েক সপ্তাহ আগে আমরা কথা বলছিলাম মালয়েশিয়ায়, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুবই কড়াকড়ি শিথিল করেছে। এই যে বৈষম্য, এই বৈষম্যটা তো আসলে দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলোর প্রতি বেশি করা হয়। জনাব তারেক শামসুর রহমান, আপনি ঠিকই ধরেছেন। আপনি যে দুটো এক্সাম্পল দিলেন, সৌদি আরবের কথা এবং মালয়েশিয়ার কথা, এবং সেখানে বাংলাদেশি ভাইদের ব্যাপারে যে ধরনের অবজ্ঞা এবং বিমাতা সুলভ আচরণ করা হয়, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য নয়। এবং এটা তো সত্য কথা। সৌদি আরবের ক্ষেত্রে সৌদি জনশক্তি, বাংলাদেশ যেখানে সৌদি ব্যাপক সৌদিতে জনশক্তি রপ্তানি করেছে এবং তারা সৌদি ইকোনমিতে একটা বড় অবদান রেখেছে। ঠিক মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা একটা বড় অবদান রেখেছে, কিন্তু তাদের প্রতি বৈষম্য আচরণ করা হচ্ছে এবং এটা অনেক সময় মিডিয়াতে আমরা এসেছি, আপনারা মিডিয়ার লোক, আপনারা এটা কভার করেছেন। ফলে এখানে যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে যে এখানকার স্থানীয় আইনগুলো অনেকটা শক্তিশালী নয় অভিবাসীদের পক্ষে। সেজন্যই একটা আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে এমন একটা বন্ধুসুলভ অভিবাসী নীতি গ্রহণ করা দরকার, যাতে করে কোনো রাষ্ট্র অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থা গ্রহণ করতে না পারে এবং কি অভিবাসীদের স্বার্থ যাতে করে সুরক্ষা করা যায়, সে ধরনের একটা কম্প্রিহেন্সিভ একটা আইন করা দরকার, যে প্রশ্নগুলো ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
তারিক হাসান রহমান, আপনাকে ধন্যবাদ। বৈশ্বিক প্রেক্ষাপটে আশা করি প্রধানমন্ত্রীর এই আহ্বানটি আমরা দেখতে পাবো। এটি নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। ৭১ জানালে আবার একটা বিরতির পর আবারও ফিরছি। ৭১ জানালে আবারও স্বাগত জানাই। আলোচনা শুরু করার আগে আজকে দেখে নিই কয়েকটি উল্লেখযোগ্য নিউজ পোর্টালের খবর। প্রথমে প্রথম আলো, প্রধানমন্ত্রীর দেশে ফেরা পেছালো। প্রধানমন্ত্রী 25 নয় 29শে সেপ্টেম্বর দেশে আসছেন এবং 30শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন বৈধ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিসিএস এর প্রশ্ন আবারও নকল, সেটি আমরা দেখতে পাচ্ছি। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে মহড়ায় পাকিস্তান। বিরোধী দল নয় বিপদ এখন সন্ত্রাস উগ্রবাদ, পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্য। আমরা চলে যাই সমকালে। তাসকিন সানির বোলিং অ্যাকশন বৈধ, এটি আসলে বড় খবর দেশের গণমাধ্যমে। এবং আরো দেখছি থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে 3 পুলিশ নিহত। টম্পকো থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় মামলা এবং 2 বছরের ছেলেকে আছড়ে মারল বাবা। আর উল্লেখযোগ্য খবরের মধ্যে দেখছি যে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি যুবক। আমরা চলে যাই ডেইলি স্টারে, এনশিওরিং সেফ ফুড এ ফার ক্রাই, এবং তাসকিন সানি ক্লিয়ার্ড বাই আইসিসি, এটি দেখছি উল্লেখযোগ্য খবর। জনকণ্ঠে দেখছি মাছে ভরপুর দেশ, উৎপাদনে বিশ্বে চতুর্থ, এবং সেটি আসলে একটি মানে আশাজনক খবর। এটি নিয়ে আমরা একটু আলোচনা করব। চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার মধ্যে সাগর রুনি রয়েছে এবং কুমিল্লায় কলেজ ছাত্রী তনু রয়েছে। ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার দ্রুত শেষ হয় না। 10টা কসম মামলার আসামি পেয়ারি কি আন্দালিব, অবহেলার অভিযোগে মালিক চালকের বিরুদ্ধে মামলা এবং আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ব্যাপক নিরাপত্তা। আমরা একটু যেহেতু মাছের প্রসঙ্গ আসলো, ইলিশের মৌসুম, এবং আমরা যেটি দেখছি যে ভরা মৌসুমে যেটি দেখছি যে বেশিরভাগের মধ্যেই সপ্তাহের তুলনায় ইলিশের দাম আসলে কিছুটা বেড়েছে, যদিও বলা হচ্ছে এবার ইলিশের সরবরাহ খুবই বেশি। এবং সেই সাথে আরেকটা বাজার পরিস্থিতি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে আমরা দেখতে চাই সেটি হচ্ছে যে রমজানের এবং ঈদের সময় যে জিনিসপত্রের দাম যেটা বেড়েছিল সেটি কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত একই অবস্থা রয়েছে। মানে দ্রব্যমূল্যের একটুটা উচ্চ মূল্যে সবকিছু বিক্রি হচ্ছে। আমরা একটু এ নিয়ে কথা বলতে চাই। আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন এফবিসিসি এর সাবেক সহসভাপতি জনাব হেলাল উদ্দিন আহমেদ। জনাব হেলাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রথমেই ইলিশ প্রসঙ্গে বলতে চাই, এবং যেটি হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে যে ইলিশ এখনো নাগালের মধ্যে আছেন বলছেন বিক্রেতারা, কিন্তু আসলে নাগালের মধ্যে নেই। যদিও ইলিশের আমদানি গতবারের চেয়ে দেখছি যে পরিসংখ্যানে বেশি, তারপরও নাগালের মধ্যে নেই। এবং আরেকটি বিষয় যেটি উল্লেখ করছি যে বাজারে যে দাম ছিল দ্রব্যমূল্যের, বিশেষ করে গেল কোরবানিতে যে দ্রব্যমূল্যের বাজার ছিল, সেটি এখনো খুব একটা অপরিবর্তিত হয়নি। জনাব হেলাল উদ্দিন। ধন্যবাদ কাউসার ভাই। প্রথমত আমি আপনাকে বলছি যে আসলে ইলিশের আজকে যে বাজার, আপনি দেখবেন যে আসলে গত বেশ কয়েক বছর যাবত তুলনা যদি করেন তাহলে দেখবেন যে এখন বাজারে ইলিশের 6 লাভ একটা অবস্থা, এবং দামও কমে এসছে, মানুষের নাগালের মধ্যে আছে। এটা কোন পত্রিকায় কিভাবে লিখেছেন আমি জানি না, বাট আপনি বাজারে গিয়ে যদি দেখেন সত্যি সত্যি আপনি দেখবেন যে ইলিশের দাম কমেছে। এবং এর জন্য সরকার যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে এর আগে আমরা যখন এফবিসিসিতে দায়িত্বে ছিলাম তখন আমরা ইলিশ মাছ রফতানিটাকে আমরা কিন্তু বন্ধ করেছিলাম, যে আসলে দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ করে বাইরে রফতানি করার জন্য বলেছিলাম, এবং সেটি যথাযথভাবে কার্যকর করেছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে গত 3 মাস আগে আপনি জানেন যে বর্তমান সরকার বলেছিলেন যে মানে মাইলিশ সেটাকে মারা যাবে না, এবং সেটা কিন্তু কঠোরভাবে প্রতিপালন করা হয়েছিল, এবং যে কারণে এবার ইলিশের উৎপাদন অত্যন্ত আশাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
সেই কারণে ইলিশের দামও কমে এসছে, এবং ইলিশের দাম যখন কম থাকে তখন অন্যান্য মাছের দামগুলো কম থাকে, এবং মানুষ ইলিশ দেখছে, ইলিশ খাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। আরেকটি বিষয় বলেছেন যে আপনি ভোগ্যপণ্যের দাম, বিশেষ করে পচনশীল ভোগ্যপণ্য যেটা, সেটির দাম খুব বেশি পরিবর্তন হয়নি। পেঁয়াজের দাম কমেছে, আদার দাম কমেছে, তারপরে আপনার রসুনের দামটা আগের জায়গায় আছে, মরিচের দাম এখনো 200 টাকা কেজি। জি, রসুন যেটা আমরা চায়না থেকে আনি সেটা আন্তর্জাতিক বাজারে দাম বেশি, আমরা এগুলো আসলে প্রতিদিনই দেখভাল করছি আমরা, এবং আন্তর্জাতিক বাজারের দাম কত, বাংলাদেশে আসার পরে দাম কত হবে, এইগুলো কিন্তু আসলে পূর্বের মতো কিন্তু নাই। আমরা এখন প্রতিদিন এগুলো দেখভাল করছেন, ব্যবসায়ীরাও কিন্তু আসলে খুব সহজভাবে ব্যবসাটা করতে চাচ্ছেন। আগের মতো হঠাৎ করে মুনাফা করার তেমন কোনো সুযোগ নেই। আপনি জানেন যে রসুনের দামটা একটু বেড়েছে গত 2 দিন যাবত, এবং পেঁয়াজের দামটা বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের ভোমরা বন্দর থেকে যে রাস্তা দিয়ে ঢাকায় পেঁয়াজ ঢোকে বা বিভিন্ন জায়গায় চিটাগাঙে পেঁয়াজ ঢোকে, ওই রাস্তাটা ব্রিজ ভাঙা, এবং সেটা আজকে প্রায় 4-5 দিন যাবত ভাঙা, এবং ভাঙার কারণে এই আমাদের ভোমরা বন্দর দিয়ে কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ বাংলাদেশি ঢোকে। তো এইটা মেরামত না হওয়া পর্যন্ত এই সংকট আসলে কিছুটা আরো বৃদ্ধি পেতে পারে, যত দ্রুত সম্ভব। এই যে জনাব হেলালুদ্দিন আহমেদ, এই যে আপনি বললেন যে দ্রব্যমূল্যের এই যে বাজার দর ওঠানামা করে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে, আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাই আশিকুর রহমান, সেটি আসলে কি এই আন্তর্জাতিক বাজার এর উপরই নির্ভর করে, নাকি এই যে এগুলোকে গুদামজাত করানো বা মজুত করার সাথেও একটি বিষয়? আমরা দেখলাম যে লবণের মূল্য, যেটি এই গেল কোরবানি ঈদে যেটি ছিল খুবই চড়া, সরকার থেকে ঘোষণা দেওয়া হলো 1.5 লাখ টন লবণ আমদানি করা কথা, তখনই কমে গেল। এটি কি আসলে আন্তর্জাতিক বাজারের সাথে, নাকি আসলে ব্যবসায়ীদের এক ধরনের? এখানে আপনি যেটা বলেছেন যে এখানে দুইটা জিনিসই প্লে করে। অবশ্যই কিছুটা প্রাইসেস ডিটারমাইন্ড বাই গ্লোবাল ফ্লাকচুয়েশন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং রমজানে আমরা বলি যে অ্যাগ্রিগেট ডিমান্ডটা হাই থাকে বলে সাধারণত প্রাইস বাড়ে। বাট তার সাথে বাংলাদেশের মার্কেটে এটাও সত্য যে যেহেতু বেসিক এসেনশিয়াল গুলি খুব কম মানুষ ইম্পোর্ট করে, এখানে কোলিউশন এবং সিন্ডিকেটের সম্ভাবনাটা অনেক বেশি, এবং যেহেতু এটা সিন্ডিকেটের এবং তারা খুবই পাওয়ারফুল, এক হাতে অনেক ঋণ, এক হাতে অনেক সুযোগ, এবং তারা যখন মার্কেটে আনে তারা শুধু দাম নিয়ন্ত্রণ করে না, এখানে আমরা ইকোনমিক্স এটাকে বলি প্রেডিটরি প্রাইসিং, অর্থাৎ শুধু দাম নিয়ন্ত্রণ নয়, কারা মার্কেটে ঢুকবে এবং কতটুক রোল প্লে করবে, এটাও তারা অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বিভিন্ন সময়। তারপরেও এখন যে বর্তমান সিচুয়েশনটা, এটা আমি বলতে পারবো না যে এটা কি সিন্ডিকেটের কারণে কি না, এটা বলা অনেক কঠিন, এটা কোনো সমাজবিজ্ঞানী বলতে পারবে না। বাট আমাদের দেশে এই সমস্যাটা থেকে আমরা বের হতে পারিনি, এটা সত্য। এবং সেই সাথে মোস্তাফিজ আরেকটি বিষয় যুক্ত করতে চাই, আপনি নিশ্চয়ই প্রবাসে যখন বেড়াতে গিয়েছেন বা কাজের সূত্রে গিয়েছেন, দেখেছেন যে সেখানে কিন্তু বড় ইলিশটি তারা খুব সহজেই পেয়ে যায়। দেশের মানুষের একটা ক্ষোভ আছে, আক্ষেপ আছে যে দেশের মানুষ বড় ইলিশটি, ভালো ইলিশটি তারা খেতে পারে না। এটা আশ্চর্য ব্যাপার। আমি দেশে মানে ইলিশ মাছের টুকরা ছোট খেতে পারি, কিন্তু বাংলাদেশের বাইরে যে কোনো দেশে তারা যখন দাওয়াত করে, তখন আমরা মানে পাতে পড়ে বড় টুকরা। এটা একটা অদ্ভুত ব্যাপার। এইটা আমি এর আগের কথায় করি যে দ্রব্যমূল্য প্রসঙ্গেই, যে ধরেন দেশের বাইরে যে কোনো উন্নত দেশে আপনি ওদের দ্রব্যমূল্যগুলো এত বেশি নিয়ন্ত্রিত থাকে, মনে করেন যে খুব সামান্য ওঠানামা যদি ওঠে সেটা একটা বেশ হইচই পড়ে যায়, যার ফলে খুব মানে কদাচিৎ তাদের, আমাদের যেমন একেবারে পার্শ্ববর্তী দেশে ভারতেই ব্যাপকভাবে ওঠানামা করে, এটা অন্য কোনো দেশে নেই। আমাদের এখানে মূল কারণ কি? এটা মূল কারণ আমি যেটা মনে করি, উনি আরো ভালো বলতে পারবেন, আমাদের এখানে যারা বাজারটা নিয়ন্ত্রণ করেন এরা খুবই শক্তিশালী, এবং এরা এত শক্তিশালী, এরা চাইলে দুর্ভিক্ষ ঘটাতে পারে, চাইলে ব্যাংকগুলোকে দেউলিয়া করতে পারে। সুতরাং এদের ব্যাপারে সরকারের যে খবরদারি বা নির্দেশ, নিয়ন্ত্রণ, এটা খুবই দুর্বল। জনাব হেলালুদ্দিন আহমেদ, আপনি আশা করি উত্তর দিতে পারবেন। আপনারা কি এতই শক্তিশালী আমি চাইলে দুর্ভিক্ষ ঘটাতে পারেন? ফিরোজ ভাই তো সাংবাদিক প্লাস একজন সাধারণ মানুষও উনি সবার সঙ্গে মেশেন।
বিষয় হচ্ছে যে কথাগুলো উনি বলেছেন কাদের উদ্দেশ্যে বলেছেন আমি জানি না, বাট এমনি যারা পেরিশেবল আইটেম যারা আনেন, যারা ভোগ্য পচনশীল পণ্য যারা আনেন, তারা আসলে যে খুব বেশি ভালো আছেন তা না। কিন্তু ফিরোজ ভাই আপনি খবর নিয়ে দেখবেন, আপনি তো মানে অনুসন্ধানী সাংবাদিকতা করেন, যদি সম্ভব আমি আপনার উদ্দেশ্যে বলিনি, আপনি কিন্তু ব্যক্তিগতভাবে নেবেন না। আমি সেটাই বলছি, আমি ব্যবসা করি না, বাট এদের সঙ্গে আমি খুব সম্পৃক্ত, আমি মানে এই জায়গাটা দেখভাল করি। তো যারা পেরিশেবল আইটেম করে, যারা বিশেষ করে পচনশীল পণ্য, যেমন আমি বলি আপনাকে, আমাদের প্রায় এখন 30 থেকে 35টি কন্টেইনার সিঙ্গাপুরে আটকে গেছে। সেগুলো চায়না থেকে আসছিল, ঘটনাগুলো জাস্ট একটু আমি সময় নিয়ে বলছি। এটা চায়না থেকে আমদানি করা ছিল, বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি করেছেন, চায়না থেকে ঢাকায় আসবে। সিঙ্গাপুরে যখন এই রসুন এবং পেঁয়াজ, আদা, এই সিঙ্গাপুরে যখন এই শিপটা এসে মানে ভিড়ল, এগুলো হ্যানজিং শিপিং কর্পোরেশন, তখন কোরিয়ান আদালত বলে দিল যে এই শিপ আর যাবে না। এখন আজকে 10 দিন যাবত সেই শিপটি সেখানে রয়ে গেছে, মাল ঢাকায় আসছে না, এই মালগুলো কিন্তু পচে যাবে। এখন এই ব্যবসায়ী কিন্তু এখন সারাদিন, আজকে আমাকে 10 বার টেলিফোন করেছে যাতে এই টাকাগুলো ছাড় দাও না, কারণ যখন এলসি করা হয়, এলসি করার সময় আমরা অল্প কিছু টাকা দিই, বাকিটা কিন্তু মানে কাগজ চলে গেলে আমরা টাকাটা ব্যাংক দিয়ে দেয়, যাতে ব্যাংক টাকাটা না দেয়। এবং এই মুহূর্তে যদি আমরা সেই ব্যাংকের টাকাটা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবেন। অর্থাৎ এই যে মানে আমাদের যে কত রকম সমস্যা নিয়ে ব্যবসা, জলালুদ্দিন আহমেদ, এটি হয়তো এই সময়ের ঘটনা, কিন্তু আমরা সবসময় কিন্তু দেখি যে দ্রব্যমূল্যের এরকম ওঠানামা এবং কোন রকমের নোটিশ ছাড়া সাধারণ মানুষ কিন্তু এই যৌক্তিকতাগুলো বোঝে না। যেটি মুস্তাফা ফিরোজ বলার চেষ্টা করছিল, যে অন্যান্য দেশে যে দ্রব্যমূল্য হঠাৎ করে বাড়তে পারে না, কিন্তু আমাদের দেশে একবার বেড়ে গেলে এটি সহজে নামে না। মানে আমি একটা প্রশ্ন করি, যে মানে আমি জানতেও চাই, সেটা হলো যে ধরেন রমজান মাস তো শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশগুলোতে, মুসলিম দেশগুলোতে হয়। তো সেই রমজান মাসে কি আমাদের জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যায়, সেসব দেশেও কি বেড়ে যায়? আমি কিন্তু আসলে বুঝাতে পারবো না। আপনি দেখবেন যে আমাদের দেশের সঙ্গে যদি অন্য দেশের পার্শ্ববর্তী দেশের তুলনা করেন বা অন্য দেশের তুলনা করেন, আমি কিন্তু বলবো যে ওইভাবে কোনো জিনিসের দাম আমরা ওইভাবে বাড়াই বিক্রি করার সুযোগ নাই। কারণ হচ্ছে ওপেন মার্কেট ইকোনমিতে আপনি ইচ্ছা করলে কিন্তু কালকে আমদানি করে বাজারে নিয়ে আসতে পারছেন, এবং আমদানি করে, যেহেতু আমাদের আমদানি করতে চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে, আমাদের আমদানি ম্যাক্সিমাম সময় কিন্তু লাগে। ভাই আমি একটু সাধারণ মানুষ, আমি একটু জানতে চাই, মানে আমি তো ধরেন আমি বা আমরা এখানে 3 জনের কেউ আমরা আমদানি করতে পারবো না। আমদানি করেন মনে করেন আপনারা 40 জন বা 100 জন বা 50 জন, তাই না? তাহলে আপনাদের মধ্যে তো একটা নিজেদের মধ্যে একটা জানাশোনা, আপনি জানেন যে কে আমদানি রসুন আমদানি করে, কে পেঁয়াজ আমদানি করে, কে। সুতরাং এটা কিন্তু আসলে মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু এটা আপনারা বলতে পারবেন যে হঠাৎ করে কি রমজান মাসে কি এমন পরিস্থিতি হয় যার কারণে পেঁয়াজ অনেক দামে কিনে বাজারে ছাড়তে হয়? মানে এটা আমরা কেন সাফার করি? ভাই আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বুঝাতে পারি না, এই বিষয়টা হচ্ছে এই জায়গায়। আপনি দেখেন, আপনি পার্শ্ববর্তী দেশে আমরা পেঁয়াজ প্রথম শুরু করি কিন্তু $200, ওই রোজা আসলে কিন্তু ওনারা এমন ভাবে বাড়তে বাড়তে এটাকে আমাদের $800 কিনে নিয়ে আসতে হয়। এবং এটা আপনি গুগলে গেলেই দেখবেন, এটা কিন্তু আমাকে দোষারোপ করে লাভ নাই। আপনি মোবাইলে সকালবেলায় যদি গুগলে গিয়ে টিপ দেন যে আজকে ভারতের পেঁয়াজের বাজার কত, আজকে চায়না রসুনের বাজার কত, সেখানে টিপ দিলে কিন্তু আপনি আমার বিরুদ্ধে কথাগুলো, মানে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে বলা খুব সুযোগ। আমাদের এখানে অর্থনীতির একজন বিশ্লেষক আছে, তার কাছ থেকে আমি একটু জানতে চাই, মানে মনে করেন আমি এই কি বলে সাধারণ মানুষ হিসাবে, মানে আমি যেমন বাজারে যে বাংলাদেশের বাজারে যেভাবে সাফার করি, সেখানে কি মালয়েশিয়ারও একজন সাধারণ মানুষ রমজানের সময় যে কি সাফার করে? না, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ খুব বেশি সাফার করে, আমি কিন্তু এখনো মনে করি না। আমি গত 5-7 বছর যদি আপনি দেখেন, প্রতিনিয়ত এফবিসিসি এর পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি, বাণিজ্য মন্ত্রণালয় করছে, ট্যারিফ কমিশন করছে, এবং আমরা কিন্তু মানে আমি বুঝাতে সক্ষম হচ্ছি না যে আমরা সহজভাবে বুঝতে চাই। আশিকুর রহমান, আপনার কাছ থেকে চেষ্টা করছি যাতে না, আসলে এখানে আমাদের কারো ব্লেম গেমে না গিয়ে আমি মৌলিক জায়গাটায় যেতে চাই। দেখেন, আপনি একটা মানুষ, রাইট? আমরা যে আইটেমটা নিয়ে আলাপ করছি যেগুলো হচ্ছে ইটেবল আইটেম, রাইট? এখন আপনি অনেক বড় লোক হয়ে গেলে 20 কেজি ভাত খাওয়া শুরু করেন না। আপনি যেটা খান, আপনার বডি কিন্তু ডিফাইন করে আপনার ডিমান্ডটা। এই স্ট্রাকচার যেসব প্রোডাক্টকে ডিফাইন করে, যেটা আমরা খাই বা আমরা যেটাকে পচনশীল পণ্য বলা হয়, সেগুলির প্রাইস ফ্লাকচুয়েশন এত হাই হওয়ার কথা না। সো এর জন্য কিছু ম্যানিপুলেশন হয় না, যে এটা আমার মনে হয় হেলাল ভাইও বলবেন, আমি মনে করি উনিও বলবে যে কিছু হয়তো সন্দেহের জায়গা আছে। বাট আমাদের জায়গাটা হচ্ছে যে বিদেশে এই ম্যানিপুলেশনকে নিয়ন্ত্রণ করার জন্য ফেয়ার ট্রেড কমিশন বা ধরেন এক ধরনের একটা প্রাতিষ্ঠানিক চরিত্র তৈরি করা হয়। আনফর্চুনেটলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বা বিভিন্ন
প্রতিষ্ঠানগুলি সেই দায়িত্ব পালন করতে পারে না। এটার একটা কারণ হচ্ছে ঈদের আগে ঈদের পরে তারা ডিমান্ড এস্টিমেশনে সবসময় ভুল করেন। তারা যে একটা ডিমান্ড এস্টিমেট করবে, এটা তারা বলছে এত চাহিদা এত আছে, এই চাহিদার এস্টিমেশন যেটা তারা সবসময় ওই, আমি ব্যক্তিগতভাবে মনে করি না তাদের ওই এস্টিমেশন করার স্টেট ক্যাপাসিটিটা আছে, বা এটাকে এস্টিমেট করার জন্য যে সায়েন্সটা এমপ্লয় করা দরকার সেটাও তারা করে না। তো আমি মনে করি এখানে একটা রেগুলেটরি ফেলিয়ার আছে, কিছু পলিউশন আছে, সাংবাদিকদের মধ্যে আছে, বুদ্ধিজীবীদের মধ্যে আছে, সেখানে শুধু ব্যবসায়ীদের ব্লেম করার ব্যবসায়ীদের কেউ কাউকে ব্লেম করছে না, বাট যখন পেঁয়াজের দাম বাড়ে বা মরিচের দাম বাড়ে সাধারণ মানুষ বেশি গরিব হয়, প্রতিষ্ঠিত মানুষরা কম গরিব হয়। এটা আমরা ইনকাম ইফেক্ট অফ ইনফ্লেশন বলি। বাট আমরা এখানে আমার মনে হয় ব্লেম গেমে গেলে আমরা মৌলিক আলোচনাটায় যাব। আমি মনে করি মনে হয় যে আসলে আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে আরো বেশি দায়িত্বশীল হওয়া এবং সরকারকে কিছু প্রতিষ্ঠান তৈরি করা যেটা ফেয়ার ট্রেড বাংলাদেশে, দেখেন মুক্তবাজার অর্থনীতি তখনই সফল হয় যখন এভরিবডি প্লেজ বাই দ্য সেম ল, এবং ওই লকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার প্রতিষ্ঠান দরকার। বাংলাদেশ, ভারত এবং এইসব ডেভেলপিং দেশে এই প্রতিষ্ঠানিক চরিত্রগুলি দুর্বল। আশা করি এটি মানে ভবিষ্যতে ঠিক হবে। এলালুদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি ৭১ জানুয়ারি। আবার ৭১ জানুয়ারি ফিরে আসলাম, আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। আমরা আরেকটি প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বিবিসির একটি সাম্প্রতিক প্রতিবেদন এসেছে, সেখানে বলা হচ্ছে যে ছোট হয়ে আসছে আইএসের মানচিত্র, এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে জোট বাহিনী এবং রাশিয়ার ধারাবাহিক বিমান হামলার কারণে আসলে সিরিয়ার কোবানা, মানবিজ এবং পালমিরার মতো গুরুত্বপূর্ণ শহর আইএসের হাতছাড়া হয়ে গেছে। এবং যদিও এখনো আলেপ্পো এবং ইরাকের কয়েকটি শহরে জোর লড়াই চলছে, কিন্তু তারপরও যেটি আশঙ্কা করছেন তারা, সেটি হচ্ছে যে আইএস যেভাবে সংঘবদ্ধভাবে তারা তৎপরতাটা চালাচ্ছিল সেটি আসলে ভবিষ্যতে কমে যাবে। এটি আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা চিন্তা করলে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কতটুকু আশাবাদী হতে পারি? না, আশাবাদী হওয়ার মতন অবস্থা তৈরি হয়নি, কারণ বরং একটা অবস্থানের মধ্যে ছিল যে ইরাক এবং সিরিয়ার একটা বড় অংশ জুড়ে তারা একটা জায়গায় ছিল। এখন এইটা ধ্বংস হয়ে গেলেও যেটা বিপদটা হচ্ছে যে তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়বে। সুতরাং মতাদর্শগত যে অবস্থানটা, সেই অবস্থানটা তো আর ধ্বংস হচ্ছে না। তারা হয়তো ওই জায়গায় কেন্দ্রীভূত একটা ভূখণ্ড ওটা থাকছে না, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং সেটাও কিন্তু একটা কম বিপদ না, কারণ সেই বিপদটা নামে না বিভিন্ন নামে হচ্ছে। এই যে যেমন এখন ফ্রান্সের যে আক্রমণ, সেটা কি কি বলে সিরিয়া বা ইরাক থেকে যে কি আক্রমণ করতে হচ্ছে তা না, সেখান থেকেই জন্ম নিচ্ছে। আমাদের এখানে যে প্রবণতা, সারা বিশ্বে তো তাই, যে তার স্ব দেশে কিন্তু উদ্ভব হচ্ছে আইএসএর, এটা হচ্ছে বিপদ। সুতরাং আমি মনে করি যে ভূখণ্ডটা আসলে না মানে থাকার কোনো কারণ নেই, কারণ যে ধরনের আক্রমণ হচ্ছে এটা কতখানি এই আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে আইএস যোদ্ধারা সেটা টিকে থাকতে পারবে। সুতরাং এটা যে খুব বেশি প্রলম্বিত হবে এটা জানাই যাচ্ছে। বিপদটা হচ্ছে যে আইএসের মতাদর্শগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্ব এখন টেরোরাইজড হচ্ছে এদের কারণে। আমরা যদি 2016 সালকে একটু ফিরে দেখি, সেটি হচ্ছে যে এই যে তুরস্ক, ইন্দোনেশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় যে হামলা চালানো হলো, সেটি হয়তো আমরা আইএস নামে দেখিনি, কিন্তু এই যে নানান রকম মতাদর্শীদের মধ্য দিয়ে যে সংগঠিত যে অপরাধগুলো হয়েছে, সেখানে প্রায় 1000-এর মতো মানুষ মারা গেছে। আশিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে আইএস এর এই নামটি কি আসলে, যেটি মোস্তাফিজ বলার চেষ্টা করছিলেন, এটি কি আসলে ভিন্নভাবে অন্যভাবে কি হতে পারে? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামিক টেরোরিজম লাস্ট 30 বছর আমাদেরকে প্রবলেম দিয়েছে। এটা হয়তো কখনো তালেবান রূপে এসেছে, কখনো আইএস রূপে এসেছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা টেরোরিজমকে সবসময় মিলিটারি সলিউশন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মিলিটারি সলিউশন অবশ্যই প্রয়োজন, আমি মনে করি সিরিয়া, ইরাকে মিলিটারি সলিউশন প্রয়োজন, কিন্তু আমার কিন্তু রুট কজগুলিও দেখতে হবে। আপনি যে সমাজটাকে, যেই মানচিত্র, ল্যান্ডের মানচিত্রকে ডিস্টেবিলাইজ করে দিলেন, আপনি যেভাবে গণতন্ত্র এক্সপোর্ট মডেলের নাম দিয়ে যেভাবে এস্টাবলিশ পলিটিক্যাল অর্ডার, যেখানে অ্যাটলিস্ট অর্ডার ছিল, হয়তো গণতন্ত্র ছিল না, সেটা কমপ্লিটলি ডিস্টেবিলাইজ করে সেক্টেরিয়াল ফল্ট লাইন্স দিয়ে
আপনি খেলা শুরু করলেন, সেইখানে যতদিন এই দ্বৈত নীতি থাকবে জঙ্গির ব্যাপারে, ততদিন জঙ্গিবাদ কোনো না কোনো রূপে বেঁচে থাকবে। আমাদের সত্যিকার অর্থে জঙ্গিবাদকে পরাজিত করতে হলে আমাদের একটা প্রিন্সিপাল জায়গায় একমত হতে হবে যে আমরা টেরোরিজমকে অ্যাড্রেস করতে চাই বা ইসলামিক, কিন্তু আমি যদি কিছুদিন টেরোরিস্ট যে প্যাট্রোনাইজ করে তাকেও সমর্থন করব, আবার কিছুদিন টেরোরিস্ট যে যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে তাকেও অ্যাড্রেস করব, তো এই দ্বৈত নীতি দ্বারা আমরা টেরোরিজমকে অ্যাড্রেস করতে পারবো না। বাট আশা করি আগামী দিনগুলি ভালো হবে, এটা একজন মানুষ হিসাবে আশা করি, বা কতটুকু আসলে ভালো হবে আমরা জানি না। এই আশাবাদ নিয়ে শেষ করতে চাই। 71 জানাল আপনাদের দুজনকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।